হ্যালো, ওয়েলকাম টু সলিউশন একাডেমি। আজকে ডাব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলিমস 2018 জিকের অল কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। তাহলে আজকের কোশ্চেনগুলো দেখা যাক কি আছে। তাহলে আজকের ফার্স্ট কোশ্চেন হলো, নিম্নলিখিত আন্দোলনগুলি কাল ক্রমানুসারে সাজালে কোনটি সঠিক? আইন অমান্য আন্দোলন, খিলাফত আন্দোলন, হোম রুল আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। তাহলে এই আন্দোলনগুলো কবে কোন সালে ঘটেছিল? প্রথমে দেখা যাক আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলনটি ঘটেছিল 1930 সালে। খিলাফত আন্দোলন কবে ঘটেছিল? 1919 সালে। হোমরুল আন্দোলন কবে ঘটেছিল? 1916 সালে। ভারত ছাড়ো আন্দোলন কবে ঘটেছিল? 1942 সালে। তা প্রথমে কোন আন্দোলন ঘটেছিল? প্রথমে ঘটেছিল হোমরুল আন্দোলন 1916, খিলাফত আন্দোলন 1919, আইন অমান্য আন্দোলন 1930, ভারত ছাড়ো আন্দোলন 1942। তাহলে অপশন সি সঠিক অ্যান্সার হবে। তাহলে প্রথমে হোমরুল আন্দোলন, তারপরে খিলাফত আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। আইন অমান্য, এখানে এটাই লেখা আছে, আইন অমান্য আন্দোলন 1930, খিলাফত আন্দোলন 1919, হোমরুল আন্দোলন 1916, ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে। তাহলে পরবর্তী কোশ্চেন দেখা যাক কি বলেছে। তাহলে পরবর্তী কোশ্চেনটি বলেছে ইউআরএল এর পুরো কথাটি কি? ইউনিফর্ম রিসোর্স লিঙ্ক, ইউনিফর্ম রেজিস্টার্ড লোকেটার, ইউনিফাইড রিসোর্স লিঙ্ক, ইউনিফর্ম রিসোর্স লোকেটার। তাহলে ইউআরএল এর পুরো কথাটি ইউনিফর্ম রিসোর্স লোকেটার। এখানে কিছুর সম্পূর্ণ কথাগুলো দেওয়া আছে, যেমন সিডি। সিডির ফুল ফর্ম হলো কম্প্যাক্ট ডিস্ক। এইচডিএমআই হাই ডেফিনিশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট। এইচটিএমএল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এলইডি লাইট ইমিটিং ডিওড। র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রোম রিড অনলি মেমোরি। ইউপিএস ইউনিপ্রুপেড পাওয়ার সাপ্লাই। WAN হোয়াইট এরিয়া নেটওয়ার্ক। LAN লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ভারতবর্ষের কোন রাজ্যে 2022 সালে 39তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে? নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, মিজোরাম। তাহলে মেঘালয় রাজ্যে ভারতবর্ষে 2022 সালে 39তম ক্রীড়া প্রতিযোগিতা হবে। ভারতের জাতীয় গেমস 2023-এ আয়োজিত হবে গোয়ায়। উত্তরাখণ্ড জাতীয় গেমস 2024, এটা 2024 আয়োজিত হবে, এটা 2024 হবে। 2024 আয়োজিত হবে উত্তরাখণ্ডে। তাহলে পরবর্তী কোশ্চেনটি দেখা যাক। এটা বলেছে দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, হকি, বাস্কেটবল, ক্রিকেট। তাহলে দেওধর ট্রফি এটি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত।
ক্রিকেট খেলার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু কাপ বা ট্রফি দেখা যাক। দেওধর ট্রফি, সিকে নাইডু ট্রফি, আইসিসি বিশ্বকাপ, এশিয়া কাপ, বিজয় হাজারে ট্রফি ইত্যাদি। তাহলে পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। এটা বলেছে ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্বের কোন ঐতিহ্যশালী নির্মাণ পশ্চিমবঙ্গে অবস্থিত? ভিক্টোরিয়া মেমোরিয়াল, রাজা রামমোহন রায় মেমোরিয়াল, করোনেশন ব্রিজ, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তাহলে ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্বের ঐতিহ্যবাহী স্থান নির্মাণ কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত? দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তাহলে এর সম্বন্ধে কিছু এক্সট্রা ইনফরমেশন জানা যাক। 2026 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এটা 43 হবে না, এটা হবে 44। ইউনেস্কো দ্বারা স্বীকৃত ভারতে মোট 44টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আছে। এর মধ্যে মোট স্থান 44টি। এদের মধ্যে সাংস্কৃতিক স্থান হলো 36টি। সাংস্কৃতিক স্থান এখানে হবে 36টি। 36। আর প্রাকৃতিক স্থান এটা হবে 7টি। আর একটি মিশ্র ধরনের স্থান রয়েছে, সেটা কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান, এখানে হবে একটি। এদের মধ্যে একটি মিশ্র ঐতিহ্যবাহী স্থান হলো কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান, যা সিকিমে অবস্থিত। আমাদের রাজ্যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সংখ্যা বেড়ে হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমাদের রাজ্যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সংখ্যা বেড়ে হলো 3টি। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, মাউন্ট রেলওয়ে 1999 সালে ঘোষিত হয়। তাহলে এই যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, এটি কত সালে ঘোষিত হয়? 1999 সালে। আর সুন্দরবন জাতীয় উদ্যান 1987 সালে ঘোষিত হয়। আর শান্তিনিকেতন পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত, এটি 2000, এটা একটা জেনে রাখো, শান্তিনিকেতন এটি কত সালে হয়? 2023 সালে। তাহলে ইউনেস্কো দ্বারা স্বীকৃত ভারতে মোট এখনো পর্যন্ত কটা ঐতিহ্যবাহী স্থান রয়েছে? 44টা স্থান রয়েছে। এর মধ্যে সাংস্কৃতিক স্থান কটা বা কালচারাল কটা? 36টা। প্রাকৃতিক কটা বা ন্যাচারাল কটা? 7টি। এবং মিশ্র ধরনের কটা ঐতিহ্যবাহী স্থান রয়েছে? একটি। যেটি ভারতে একটি মিশ্র ঐতিহ্যবাহী স্থান হলো সেটা কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান, যা সিকিমে অবস্থিত। আমাদের রাজ্যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা বেড়ে হলো 3টি। এদের মধ্যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে 1999 সালে, আর সুন্দরবন জাতীয় উদ্যান 1987 সালে। এবং যদি বলে শান্তিনিকেতন কত সালে ঘোষিত হয়েছিল? 2023 সালে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ ঘটেছিল? কুশীনগর, কটক, লুম্বিনী, বৈশালী। তাহলে গৌতম বুদ্ধের কোন স্থানে বলেছে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ ঘটেছিল? তাহলে
মহাপ্রয়াণ, মহাপ্রয়াণ ঘটেছিল কুশীনগরে। তাহলে মনে রাখবে কপিলাবস্তু নগরের লুম্বিনী নামক উদ্যানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। মল্ল মহাজন পদের কুশীনগরে, বর্তমানে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলা, গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন। এই ঘটনা বৌদ্ধ শাস্ত্রে মহাপরিনির্বাণ নামে পরিচিত। গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনা মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত, খ্যাত। তাহলে যদি বলে মহাপরিনির্বাণ কি বোঝাচ্ছে, তাহলে গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে, যে দেহত্যাগ করেন সেই ঘটনাকে বলছে মহাপরিনির্বাণ। আর মহাভিনিষ্ক্রমণ নামে কি খ্যাত? গৌতম বুদ্ধের যে গৃহত্যাগের ঘটনা সেটাকে আমরা মহাভিনিষ্ক্রমণ নামে জানি। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? মল্ল মহাজন পদের কুশীনগরে, বর্তমানে এটি কোথায়? বর্তমানে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন। এই ঘটনা বৌদ্ধ শাস্ত্রে মহাপরিনির্বাণ নামে পরিচিত। এবং গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনা মহাভিনিষ্ক্রমণ নামে খ্যাত। গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনা মহাভিনিষ্ক্রমণ নামে খ্যাত। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত হয়েছে? বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া। তাহলে এখানে বলেছে পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত হয়েছে? তাহলে পুরুলিয়া জেলার সাথে একটি অংশ যুক্ত হয়েছে। তাহলে এখান থেকে জানতে হবে পশ্চিমবঙ্গে বর্তমানে টোটাল কটা জেলা আছে? পশ্চিমবঙ্গে মোট টোটাল 23টা জেলা রয়েছে। এই জেলাগুলির 5টি প্রশাসনিক বিভাগের অধীনে পরিচালিত। এবং অযোধ্যা পাহাড় পুরুলিয়া জেলায় অবস্থিত। তাহলে অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত। আর বর্তমানে পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা 23টা। এবার যদি বলে এই জেলাগুলির প্রশাসনিক বিভাগ কটা আছে? প্রশাসনিক বিভাগ 5টা আছে। একটা জলপাইগুড়ি, এখানে লিখে দিচ্ছি, একটা জলপাইগুড়ি, মালদা, বর্ধমান, প্রেসিডেন্সি, ও মেদিনীপুর। মেদিনীপুর, এই 5টি হলো প্রশাসনিক বিভাগ। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান? আং সাং সুকি, রবীন্দ্রনাথ ঠাকুর, ইউসুফজাই মালালা, সিভি রমন। তাহলে কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম ভারতীয় হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে। তিনি এশিয়াবাসীদের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান। তাহলে সম্প্রতিকালে সাহিত্যে নোবেল বিজয় তালিকা সম্বন্ধে জেনে নেওয়া যাক। তাহলে যদি বলে আব্দুল রাজাক গুরনাহ, তাহলে ইনি 2021 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। লুইস গ্লিক 2020 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। পেটার হ্যান্ডকে 2019 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। অ্যানি এরনাও 2022 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। জন ফসে 2023 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। 2024 হান
কাং, হান কাং, হাংকাং পেয়েছিল 2024 সালে। এবং লাসলো ক্রাসনোহারকাই, লাসলো লাসলো ক্রাস না হোরকাই, ইনি পেয়েছিল 2025 সালে। তাহলে এশিয়াবাসীদের মধ্যে প্রথম নোবেল কে পাচ্ছে? রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1913 সালে। তিনি এশিয়াদের মধ্যে, আর রবীন্দ্রনাথ কিসে নোবেল পুরস্কার পাচ্ছে? সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পাচ্ছে এশিয়াদের মধ্যে। আর প্রথম ভারতীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি এশিয়াদের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান। এবং এশিয়াবাসীদের মধ্যে প্রথম নোবেল পুরস্কার কে পান? রবীন্দ্রনাথ ঠাকুর। এবং সম্প্রতিকালে সাহিত্যে নোবেল বিজয় তালিকাগুলো দেখে নেওয়া যাক। আব্দুল রাজাক গুরনাহু, ইনি 2021 সালে সাহিত্যে নোবেল পান। এবং লুইস গ্লিক 2020 সালে সাহিত্যে নোবেল পান। এবং পেটার হ্যান্ডকে 2019 সালে সাহিত্যে নোবেল পেয়েছিলেন। এবং অ্যানি এরনাও 2022 সালে সাহিত্যে নোবেল পেয়েছিলেন। জন ফসে 2023 সালে সাহিত্যে নোবেল পেয়েছিলেন। এবং হানকাং 2024 সালে সাহিত্যে নোবেল পেয়েছিলেন। এবং লাসলো ক্রাসনোহারকাই 2025 সালে সাহিত্যে নোবেল পেয়েছিলেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ, চৌরি চৌরার ঘটনা, প্রথম বিশ্বযুদ্ধ, জালিয়ানবাগ হত্যাকাণ্ড। তাহলে চৌরি চৌরার ঘটনার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন। 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়। তাহলে অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল? 1920 সালে। চৌরি চৌরার ঘটনাটি ঘটেছিল 1922 সালে উত্তরপ্রদেশের গোরখপুর জেলায়। তাহলে চৌরি চৌরার ঘটনাটি ঘটেছিল 1922 সালে উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় ঘটেছিল চৌরি চৌরার ঘটনা। তাহলে চৌরি চৌরার ঘটনাটি কবে ঘটেছিল আর কোথায় ঘটেছিল? 1922 সালে উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় ঘটেছিল। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে এটাই বলেছে আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেছিলেন? হুমায়ুন, শাহজাহান, আবুল ফজল, আকবর। তাহলে আবুল ফজল আইনি আকবর গ্রন্থটি রচনা করেছিলেন। গুরুত্বপূর্ণ মুঘল যুগের গ্রন্থ ও রচয়িতার তালিকা যদি বলে বাবরনামা বা বাবরনামা ও তুজুকি বাবরি। একটা বাবরনামা, একটা তুজুকি বাবরি। কে রচনা করেছেন? বাবর। যদি বলে হুমায়ুন নামা কে রচনা করেছেন? তাহলে গুলবদন বেগম। আইনি আকবরী কে রচনা করেছেন? আবুল ফজল। আকবরনামা বা তুজুকি জাহাঙ্গীর, এটা আকবরনামা, এটা আইনি আকবরী। এটা আইনি আকবরী এবং আকবরনামা এই দুটো একই। আইনি আকবরী এবং আকবরনামা কে করেছিলেন? এটাও করেছিলেন, এই আকবরনামাটাও করেছিলেন এই আবুল ফজল। আর এই বাবরনামাটা এটাও করেছিল বাবর। তাহলে তুজুকি জাহাঙ্গীর রচনা করেছিল। শাহজাহান নামা ইনায়েত খান, আলমগীর নামা মোহাম্মদ কাজিম। তাহলে বাবর নামা ও তুজুকি বাবরি কে রচনা করেছিল? বাবর। হুমায়ুন নামা গুলবদন বেগম, আইনি আকবরী ও আকবর নামা আবুল ফজল, তুজুকি জাহাঙ্গীর, শাহজাহান নামা ইনায়েত খা, আলমগীর নামা মোহাম্মদ কাজিম। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে ওয়াইফাইয়ের পুরো কথাটি কি? ওয়াইড ফিডেলিটি, ওয়াইড ফিল্ড, ওয়্যারলেস ফিডেলিটি, ওয়্যারলেস ফিল্ড।
তাহলে ওয়াইফাই ফুল ফর্ম হলো ওয়্যারলেস ফিডিলিটি। তাহলে এখান থেকে কিছু জেনে নেওয়া যাক। যদি বলে শর্ট টার্মস কিছু জেনে নেওয়া যাক, যদি বলে শর্ট টার্ম আর সম্পূর্ণ টার্ম কিছু জেনে নেওয়া যাক। 1 মিনিট, এটা আমি এখনই করে দিচ্ছি। যদি বলে শর্ট টার্ম, www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। www সম্পূর্ণ টার্ম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। যদি বলে HTML তাহলে এটা হবে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যদি বলে HTTP তাহলে এটা হবে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। XML ফুল ফর্ম কি? এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যদি বলে CSS এর ফুল ফর্ম কি? তাহলে ক্যাসকেডিং স্টাইল শিট। একটু এখানে লেকচারের অসুবিধা হয়ে গেছে, তাই জন্য একটুখানি প্রবলেম হচ্ছে। তাহলে যদি বলে SQL তাহলে এর ফুল ফর্ম কি? স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। যদি বলে GCM এর ফুল ফর্ম কি? তাহলে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। যদি বলে GPS এর ফুল ফর্ম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। গ্লোবাল পজিশনিং সিস্টেম। যদি বলে আইপির ফুল ফর্ম কি? তাহলে ইন্টারনেট প্রোটোকল। যদি বলে VPN এর ফুল ফর্ম কি? ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। যদি বলে LAN এর ফুল ফর্ম কি? তাহলে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই জায়গাটা সবাই একটু ভালো করে দেখে নেবে। এখানে এদিকে আছে শর্ট টার্ম আর এদিকে আছে সম্পূর্ণ টার্ম। তাহলে আরেকবার বলে দিচ্ছি। www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। www ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। www তাহলে ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। HTML
হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এক্সএমএল এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিট, এসকিউএল স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, জিএসএম গ্লোবাল সিস্টেম ফর মোবাইল, জিপিএস গ্লোবাল প্রসেসিং সিস্টেম, আইপি ইন্টারনেট প্রোটোকল, ভিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, এলএএন লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটা বলেছে এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কার লেখা? জওয়াহরলাল নেহেরু, ইএম ফস্টার, ভিক্টর ব্যানার্জি, মনু মাসানি। তাহলে ইএম ফস্টারের লেখা এ প্যাসেজ টু ইন্ডিয়া। তাহলে এখান থেকে আর কিছু ফুল ফর্ম জেনে নেওয়া যাক। MAN ফুল ফর্ম কি? MAN এখানে একটু লেখাটা একটু প্রবলেম হচ্ছে। যদি বলে MAN, MAN, তাহলে এর ফুল ফর্ম কি হবে? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর দুটো মুখে বলে দিচ্ছি। WAN ওয়ার্ল্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। SMTP সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। WAN ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। SMTP ফুল ফর্ম কি? যদি বলে SMTP ফুল ফর্ম কি? তাহলে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। ট্রান্সফার প্রোটোকল। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটা তো হয়ে গেল। এই প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কার লেখা? ইএম ফাস্টারের লেখা। তাহলে এটা সম্বন্ধে কিছু জানা যাক। এ প্যাসেজ টু ইন্ডিয়া শীর্ষক বইটির লেখক হলেন এডওয়ার্ড মর্গান ফাস্টার এবং এ প্যাসেজ টু ইংল্যান্ড শীর্ষক বইটির লেখক হলেন নীরজচন্দ্র চৌধুরী। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক।
এটি বলেছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? দেবপাল, ধর্মপাল, গোপাল, মহিপাল। তাহলে বিক্রমশিলা মহাবিহার এটি কে তৈরি করেছিলেন? ধর্মপাল তৈরি করেছিলেন। ধর্মপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের পুত্র। তিনি ছিলেন পাল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। বিক্রমশিলা মহাবিহার ও সোমপুরী মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল। তাহলে বিক্রমশিলা মহাবিহার ও সোমপুরী মহাবিহার প্রতিষ্ঠা কে করেছিলেন? করেছিলেন ধর্মপাল। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন প্রথম কুমারগুপ্ত। তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কে করেছিলেন? প্রথম কুমারগুপ্ত। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে রান্নার গ্যাসের মুখ্য উপাদানগুলি কি কি? তরল বিউটেন ও আইসোবিউটেন, হাইড্রোজেন ও অ্যাসিটিলিন, ইথিলিন ও কার্বন মনোক্সাইড, মিথেন ও ইথেন। তাহলে রান্নার গ্যাসের জন্য মুখ্য উপাদানগুলি হলো তরল বিউটেন ও আইসোবিউটেন। রান্নার গ্যাসের প্রধান উপাদান প্রোপেন ও বিউটেন। যদি বলে এলপিজির, এটাও জানেন এলপিজির ফুল ফর্ম কি? এলপিজি যে রান্নার এলপিজি কথাটা আছে না, এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড এই ইউ ফাইড পেট্রোলিয়াম গ্যাস। যদি বলে সিএনজির ফুল ফর্ম কি? তাহলে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে কেরালার উপকূল ভাগকে কি নামে পরিচিত? মালাবার, উৎকল, করমণ্ডল, কোঙ্কল। তাহলে কেরালার উপকূল ভাগ বা কোস্ট লাইন কি নামে পরিচিত? মালাবার উপকূল নামে পরিচিত। মালাবার উপকূল হলো কেরালা রাজ্যের উপকূল। এই অঞ্চলে অসংখ্য জলাভূমি বা কয়াল বা উপহ্রদ বা লেগুন দেখা যায়, যেমন ভেম্বানাথ ভারতের দীর্ঘতম হ্রদ ও কেরালা রাজ্যের বৃহত্তম হ্রদ, এবং চিল্কা উড়িষ্যায় অবস্থিত। এটি ভারতের তথা এশিয়ার বৃহত্তম উপকূলীয় লেগুন, যাকে আমরা উপহ্রদ বলে চিনি। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে কোন আন্তর্জাতিক সংস্থা কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে? এটা কোশ্চেনটা লেখা হয়নি। কোন আন্তর্জাতিক সংস্থা কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছেন? করেছে। তাহলে এটাই বলেছে কোন আন্তর্জাতিক সংস্থা কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে? ইউনিসেফ, ব্রিক্স, এশিয়ান, সার্ক। তাহলে ইউনিসেফ একটি আন্তর্জাতিক সংস্থা
যারা কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে। তাহলে এই কোন আন্তর্জাতিক সংস্থা কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে? এটি ইউনিসেফ, একটি আন্তর্জাতিক সংস্থা, যারা যে সংস্থা কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে। তাহলে কিছু প্রকল্পের নাম জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু প্রকল্পের নাম জেনে নেওয়া যাক। কন্যাশ্রী প্রকল্প, যুবশ্রী প্রকল্প, শিশু সাথী প্রকল্প, এগুলি সব কত সালে হয়েছিল? 2013 সালে। শিক্ষাশ্রী প্রকল্প, গতিধারা প্রকল্প, ঐক্যশ্রী প্রকল্প, এগুলি সব কত সালে হয়েছিল? 2014 সালে। সবুজ সাথী প্রকল্প 2015 সালে। খাদ্য সাথী প্রকল্প, সবুজশ্রী প্রকল্প এবং স্বাস্থ্যসাথী প্রকল্প, এগুলি 2016 সালে। খেলাশ্রী প্রকল্প 2017 সালে। রূপশ্রী প্রকল্প 2018 সালে। কৃষক বন্ধু প্রকল্প 2019 সালে। কর্মসাথী প্রকল্প এবং দুয়ারে সাথী প্রকল্প, এগুলো 2020 সালে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প 2021 সালে ঘটেছিল। এগুলি সব রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্পের নাম এবং কত সালে ঘটেছিল। 1 GB ইজিক্যাল টু কত? 1024 MB, 1024 KB, 1000 KB, 1000 MB। তাহলে 1024 MB। 1 GB ইজিক্যাল টু 1024 MB। 1 GB কত? ইজিক্যাল টু 1024 MB। তাহলে 1 GB বলতে কত MB? 1024 MB। তাহলে 8 bytes ইজিক্যাল টু 1 bytes। 8 bits ইজিক্যাল টু 1 bytes। 1024 bytes ইজিক্যাল টু 1 KB। 1024 KB ইজিক্যাল টু 1 MB। 1024 MB ইজিক্যাল টু 1 GB। 1024 GB ইজিক্যাল টু 1 TB। 1024 TB ইজিক্যাল টু 1 PB। তাহলে কিলোবাইট KB, মেগাবাইট MB, টেরাবাইট TB, পেটাবাইট PB। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? মুরাদ, সেলিম, দারা, খুররম। তাহলে মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম হলো খুররম। সম্রাট জাহাঙ্গীরের তৃতীয় পুত্র খুররম শাহজাহান মুঘল সাম্রাজ্যের পাঁচম সন্তান, তার মানে 5 নম্বর সম্রাট, মুঘল সাম্রাজ্যের পাঁচ নম্বর সম্রাট হিসেবে দিল্লির সিংহাসনে বসেন। তাহলে সম্রাট জাহাঙ্গীরের তৃতীয় পুত্র খুররম শাহজাহান মুঘল সাম্রাজ্যের 5ম সম্রাট বা 5 নম্বর সম্রাট হিসেবে দিল্লির সিংহাসনে বসেন। তার রাজত্বকালে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ ছিল। তার যে সাম্রাজ্যকালটা ছিল, রাজত্বকালটা, সেটি মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হতো। এবং আগ্রার তাজমহল নির্মাণ করেন তার স্ত্রী মমতাজের স্মৃতি হিসাবে। তাহলে এই যে আগ্রার তাজমহল, এটি নির্মাণ করেন তার স্ত্রী মমতাজের স্মৃতি স্মরণে। কে করেছিল? শাহজাহান করেছিল। ঐতিহাসিকরা তাকে প্রিন্স অফ বিল্ডার্স বলে অভিহিত করেছেন। প্রিন্স অফ বিল্ডার্স কাকে বলা হতো? বলা হতো শাহজাহানকে। ঐতিহাসিক ব্যক্তিদের আসল নাম ও তালিকা। শেরশাহ ফরিদ কা আসল নাম। আলাউদ্দিন খলজি, আলী গুরসাপ্প, সিকান্দার লোদি, নিজাম খা, মোহাম্মদ বিন তুগলক, জুনা খা, গিয়াসুদ্দিন তুগলক, গাজী মালিক, গিয়াসুদ্দিন বলবন, উলুক খা, নূরজাহান, মেহরু উন্নিসা। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। নব্য প্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? তামা, রূপা, সোনা, লোহা। তাহলে নব্য প্রস্তর যুগে তামার ব্যবহার প্রচলিত ছিল। প্রাচীন ভারতের ইতিহাসে প্রিহিস্টোরি বা প্রাক ঐতিহাসিক যুগকে 3টি ভাগে ভাগ করা যায়। একটি প্যালিওলিথিক এজ বা প্রাচীন প্রস্তর যুগ, মেসোলিথিক এজ বা প্রাচীন মধ্যপ্রস্তর যুগ এবং নিওলিথিক এজ বা নব্য প্রস্তর যুগ। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। সিনেমা দেখানোর প্রক্ষেপণ যন্ত্রে কি ধরনের লেন্স ব্যবহার করা হয়?
অবতল, মেনিসকাস, জুম, উত্তল। তাহলে উত্তল বা কনভেক্স লেন্স ব্যবহার করা হয়। মোটর গাড়ির চালকের পাশে লাগানো আয়না বা সাইড ভিউ মিররে উত্তল দর্পণ লেন্স ব্যবহার করা হয়। তাহলে যে মোটর গাড়ি যে চালাই তার যে পাশে যে আয়না থাকে সেটা কি কিরকম লেন্স ব্যবহার করা হয়? উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে ভূপৃষ্ঠে কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায়? তামা, লোহা, অ্যালুমিনিয়াম, দস্তা। তাহলে অ্যালুমিনিয়াম ধাতুটি সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায়। ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পরিমাণে আছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের সংকেত L। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকগুলি হলো বক্সাইট, গিপসাইট, ক্রিওলাইট। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। তাহলে এখানে হয়তো একটা কোশ্চেন হয়তো লেখা হয়নি, এই কোশ্চেনটা আমি এখানে লিখে দিচ্ছি। এটি হবে বিধবা বিবাহ আইন বা উইডো রিমেজ অ্যাক্ট কবে প্রবর্তিত হয়েছিল? বিধবা বিবাহ আইন অথবা উইডো রিম্যারেজ অ্যাক্ট কবে প্রবর্তিত হয়েছিল? অপশন এ 1856, অপশন বি 1860, অপশন সি 1858, অপশন ডি 1854। তাহলে বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত ছিল? বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়েছিল 1856 সালে। 1856 সালের 7ই ডিসেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপস্থিতিতে প্রথম বিধবা বিবাহ আইন অনুষ্ঠান সম্পন্ন হয়। গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির আমলে বিধবা বিবাহ আইন প্রণীত হয়েছিল। তাহলে 1856 সালে 7ই ডিসেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপস্থিতিতে প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় এবং গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির আমলে বিধবা বিবাহ আইন প্রণীত হয়েছিল। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? 1,68,000 মাইল, 86,000 মাইল, 68,000 মাইল, 1,86,000 মাইল। তাহলে আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। তাহলে এটি বলেছে শূন্য স্থানে আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে 3,00,000 কিলোমিটার। শূন্য স্থানে আলোর গতিবেগ এটি হবে শূন্য স্থানে, শূন্য শূন্য স্থানে শূন্য স্থানে প্রতি সেকেন্ড শূন্য স্থানে আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে 3,00,000
কিলোমিটার এবং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে গড়ে 8 মিনিট 20 সেকেন্ড বা প্রায় 500 সেকেন্ড সময় লাগে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে সম্প্রতি কোন ভারতীয় মহিলা বা ক্রিকেটার 200 উইকেট দখল করেন? ঝুলন গোস্বামী, মনপ্রীত কৌর, মানসী বিস্ত, মিতালি রাজ। তাহলে ঝুলন গোস্বামী সম্প্রতি ভারতীয় মহিলা, কোন ভারতীয় মহিলা ক্রিকেটার 200 উইকেট দখল করেন? ঝুলন গোস্বামী। ঝুলন গোস্বামী। এই ঝুলন গোস্বামীর জীবন নিয়ে তৈরি হয় বায়োপিকের নাম চাকদা এক্সপ্রেস। এই ঝুলন গোস্বামী ছিলেন চাকদার বাসিন্দা, চাকদার মেয়ে ছিল। তিনি আমাদের ক্রিকেট খেলোয়াড়। তার ক্রিকেটের আরেকজন ক্রিকেটার আছে মিতালি রাজ। এই বায়োপিকের নাম সাব্বাস মিঠু। ঝুলন গোস্বামী একজন মহিলা ক্রিকেট খেলোয়াড়। তার জীবন নিয়ে তৈরি সিনেমা হয়েছে বায়োপিক, যার নাম চাকদাহ এক্সপ্রেস। চাকদাহ এক্সপ্রেস। এবং ক্রিকেটার মিতালি রাজের বায়োপিকের নাম সাব্বাস মিঠু। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে সম্প্রতিকালে পশ্চিমবঙ্গে বসবাসকারী মহিলাদের দ্বারা প্রস্তুত ফুটবলটির নাম কি? বিজয়ী, বিজয়িনী, জয়িতা, জয়ী। তাহলে এটি হবে জয়ী। সম্প্রতিকালে পশ্চিমবঙ্গে বসবাসকারী মহিলাদের দ্বারা প্রস্তুত ফুটবলটির নাম কি? জয়ী। বাংলার মেয়েদের হাতে তৈরি ফুটবলের নাম রাখা হয়েছিল জয়ী। এবং যদি বলে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হলো কি? তাহলে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হলো জয়ী সেতু। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। যদি বলে, তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। যদি বলে এই কোশ্চেনটা হলো আজাদ হিন্দ ফৌজ কোন সালে গঠিত হয়? 1945, 1947, 1943 হবে এটা। 1943, 1947, 1945, 1941। তাহলে আজাদ হিন্দ ফৌজ 1943 সালে গঠিত হয়েছিল। তাহলে আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠাটা কে করেছিলেন? রাসবিহারী বসু। রাসবিহারী বসু সুভাষচন্দ্র বসুর হাতে আজাদ হিন্দ ফৌজ অথবা আইএনএ কে তুলে দিয়েছিলেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। ডক্টর ডি কুরিয়েন কিসের সাথে যুক্ত ছিল? ভি কুরিয়েন। হাঁস মুরগির খামার, দুগ্ধজাত উৎপাদন, আর্থিক সংস্কার, পারমাণবিক শক্তি। তাহলে দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের সাথে যুক্ত ছিলেন ভি কুরিয়েন। ভারতের শ্বেত বিপ্লবের জনক ডক্টর ভার্গিস কুরিয়েন। জাতীয় দুগ্ধ দিবস উদযাপন করা হয় 26শে নভেম্বর। ভারতের মিল্কম্যান নামে হিসেবে পরিচিত ছিল ডক্টর ভার্গিস কুরিয়েন। অপারেশন ফ্লাড দুগ্ধ উৎপাদন বা শ্বেত বিপ্লবের সঙ্গে সম্পর্কিত। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটি বলছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অথবা ডাব্লিউটিওর সদর দপ্তর কোথায়? জার্মানি, সুইজারল্যান্ড, চীন, স্পেন। তাহলে সুইজারল্যান্ডে অবস্থিত। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের
সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডে অবস্থিত। তাহলে এখান থেকে কিছু সংস্থার নাম এবং সদর দপ্তর জেনে নেওয়া যাক। এটি হবে ইউনিসেফ, এটা প্রথমে হবে ইউ, ইউ হবে ইউনিসেফ। এবং ইউনাইটেড নেশনস এর সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক, ইউএসএ তে। ওয়ার্ল্ড ব্যাংক ও আইএমএফ ওয়াশিংটন ডিসি, ইউএসএ তে। ইউএনসিটিএডি, ডাব্লিউটিএইচও এবং আইএলও এবং আইএমও এবং আইডাব্লিউআইপিও এবং ডাব্লিউটিও সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডে। এবং ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? প্যারিস, ফ্রান্সে। ওপেক এবং আইএই এর সদর দপ্তর কোথায়? ভেনিয়াতে, অস্ট্রিয়া। এবং ইউএনডাব্লিউটিও সদর দপ্তর কোথায়? মাদ্রিদ, স্পেনে। আইআরইএনএ সদর দপ্তর কোথায়? আবুধাবি, ইউএই। এবং এফএও এবং ডাব্লিউএফপি সদর দপ্তর কোথায়? রোম, ইটালি। এবং সার্কের সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু, নেপালে। এবং এশিয়ানের সদর দপ্তর কোথায়? জাকার্তা, ইন্দোনেশিয়াতে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে ডক্টর সেলিম আলী কিসের জন্য বিখ্যাত? ভূতত্ত্ববিদ্যা, পক্ষী বিষয়ক বিদ্যা, মহাকাশ বিজ্ঞান, রেশমগুটির চাষ। তাহলে পক্ষী বিষয়ক বিদ্যার জন্য বিখ্যাত। এই পক্ষী বিষয়ক বিদ্যাকে বলে অর্নিথোলজি। পাখি বিষয়ে তার অনবদ্য অবদানের জন্য তিনি ভারতের পক্ষী মানব হিসাবে পরিচিত। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটি বলছে গ্রিন হাউস এফেক্ট মুখ্যত কোন গ্যাসের জন্য হয়? কার্বন মনোক্সাইড ও সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ও মিথেন, অ্যামোনিয়া ও ওজোন, কার্বন টেট্রাফ্লুরাইড ও নাইট্রাস অক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড ও মিথেন গ্যাস গ্রিন হাউস এফেক্টের মুখ্যত গ্যাস। তাহলে কার্বন ডাইঅক্সাইড ও মিথেন, গ্রিন হাউস এফেক্টের জন্য কোন গ্যাস মুখ্যত দায়ী? তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন। গ্রিন হাউসগুলির মধ্যে আছে জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ওজোন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে সিডির পুরো কথাটি কি? কম্প্যাক্ট ডিস্ক, কম্প্যাক্ট ডাটা, ক্যারিয়ার ডাটা, কম্প্রেস ডিস্ক। তাহলে সিডির ফুল ফর্ম হলো কম্প্যাক্ট ডিস্ক। কম্প্যাক্ট ডিস্ক তথ্য ধারণের একটি চাকতি বিশেষ, ডিজিটাল তথা যেমন লেখা, ছবি, ভিডিও, গান প্রভৃতি রাখার একটি প্রযুক্তি। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কে প্রথম বলেছিলেন পরমাণু অবিভাজ্য? আর্নেস্ট রাদারফোর্ড, আলবার্ট আইনস্টাইন, অ্যামিলিও অ্যাভোগাড্রো, জন ডাল্টন। তাহলে প্রথম বলেছিলেন পরমাণু অবিভাজ্য জন ডাল্টন। বিজ্ঞানী স্যার জন ডাল্টন পদার্থের গঠন সম্পর্কে একটি সুনির্দিষ্ট বৈজ্ঞানিক তত্ত্ব প্রকাশ করেন। এই তত্ত্বটি ডাল্টনের পরমাণুবাদ নামে খ্যাত। তাহলে ডাল্টনের পরমাণুবাদ নামে খ্যাত যে কে আবিষ্কার করেন? জন ডাল্টন। সব পদার্থই অসংখ্য অতি ক্ষুদ্র অবিভাজ্য নিরেট কণা দ্বারা গঠিত। পদার্থের এই ক্ষুদ্রতম কণার নামই পরমাণু। তাহলে সব পদার্থই অসংখ্য অতি ক্ষুদ্র অবিভাজ্য নিরেট কণা দ্বারা গঠিত। পদার্থের এই ক্ষুদ্রতম কণার নাম কি? পরমাণু। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক।
এটি বলেছে নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক? ইয়াসিন মার্চেন্ট, স্নুকার, যুবরাজ সিং, হকি, সানিয়া মির্জা, টেবিল টেনিস, বিশ্বনাথন আনন্দ, ক্রিকেট। তাহলে এখান থেকে হবে ইয়াসিন মার্চেন্ট, কুনার, ইয়াসিন মার্চেন্ট, কুনার। যদি যুবরাজ সিং, যুবরাজ সিং কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। আনিয়া মির্জা টেনিস খেলার সঙ্গে যুক্ত। বিশ্বনাথন আনন্দ দাবা খেলার সঙ্গে যুক্ত। আর ইয়াসিন মার্চেন্ট স্নুকার। মেহুলি ঘোষ কোন খেলার সাথে যুক্ত? টেবিল টেনিস, এয়ার রাইফেল শুটিং, ব্যাডমিন্টন, বাস্কেটবল। তাহলে মেহুলি ঘোষ এয়ার রাইফেল শুটিং এর সাথে যুক্ত। দু সালের মার্চ মাসে মেক্সিকোতে আইএসএসএফ শুটিংয়ে বিশ্বকাপে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে 2টো পদক জেতেন তিনি। 2018 সালে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে 10 মিটার এয়ার রাইফেল বিভাগে রূপো জেতেন মেহুলি। তাহলে 2018 সালে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে 10 মিটার এয়ার রাইফেল বিভাগে রূপো জেতেন মেহুলি। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে পিতলকে খোলা হাওয়ায় রাখলে কিসের উপস্থিতিতে রং পরিবর্তিত হয়? তাহলে যখন পিতলকে খোলা হাওয়ায় রাখছে কিসের উপস্থিতিতে এর রং পরিবর্তিত হয়? নাইট্রোজেন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন অক্সিজেন সালফাইড। তাহলে হাইড্রোজেন সালফাইডে, হাইড্রোজেন সালফাইডের উপস্থিতিতে পিতলকে যখন খোলা হাওয়ায় রাখছি তার রং পরিবর্তিত হচ্ছে। পিতল তামা ও দস্তার সংকর ধাতু। পিতল তাহলে তামা ও দস্তার সংকর ধাতু। তামা ও দস্তা হাইড্রোজেন সালফাইডের সাথে বিক্রিয়া করে পিতলকে বিবর্ণ করে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিং কোন দেশের নাগরিক? ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, রাশিয়া। তাহলে ইংল্যান্ডের নাগরিক বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিংস। স্টিফেন হকিংসের গ্রন্থ আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। মহাকবি কালিদাস, এটি হবে মহাকবি, মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের মৌর্যের সভাকবি ছিলেন কালিদাস। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন বিরাজ করতেন। নবরত্ন হলেন অমর সিংহ, কালিদাস, ধন্বন্তরী, ঘটোৎকচ, বরাহমিহির, বরুচি, বেতাল ভট্ট, খপনক ও শঙ্কু। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন? অ্যানি বেসান্ট, সিস্টার নিবেদিতা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, জোয়ান অফ আর্ক। তাহলে ফ্লোরেন্স নাইটিঙ্গেল লেডি অফ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন। আন্তর্জাতিক নাচ দিবস প্রতি বছর 12ই মে তারিখে পালন করা হয়। তাহলে আন্তর্জাতিক নাচ দিবস প্রতি বছর কোন তারিখে পালিত করা হয়? 12ই মে তারিখে পালন করা হয়। 12 মে তারিখে পালন করা হয়। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে এই দিনটি পালিত হয়।
লো লোড উইথ দ্য ল্যাম্প নামেও পরিচিত, লোড উইথ দ্য ল্যাম্প নামেও, লেডি উইথ দ্য ল্যাম্প, লেডি উইথ দ্য ল্যাম্প, লেডি লেডি উইথ দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামেও পরিচিত ছিলেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কম্পিউটার ইন্টিগ্রেটেড চিপ কি দিয়ে তৈরি? গ্রাফাইট, ম্যাঙ্গানিজ, সিলিকন, ক্যালসিয়াম। তাহলে সিলিকন দিয়ে কম্পিউটার ইন্টিগ্রেটেড চিপ তৈরি। কম্পিউটারে ইন্টিগ্রেটেড সার্কিট চিপ সিলিকন দিয়ে তৈরি, সিলিকন দিয়ে তৈরি কম্পিউটারে ইন্টিগ্রেটেড সার্কিট চিপ। সিলিকন এবং জার্মেনিয়াম হলো অর্ধ পরিবাহী। তাহলে সিলিকন এবং জার্মেনিয়াম হলো অর্ধ পরিবাহী। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? দাদা সাহেব ফালকে পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, পদ্মভূষণ পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার। তাহলে সাহিত্যেতে ভারতের সর্বোচ্চ পুরস্কার হলো জ্ঞানপীঠ পুরস্কার। 1965 সালে মালায়ালাম লেখক জি শঙ্কর ক্রুপ প্রথম এই পুরস্কার লাভ করে। তাহলে 1965 সালে মালায়ালাম লেখক জি শঙ্কর ক্রুপ এই পুরস্কারটি লাভ করেন। জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা আশাপূর্ণা দেবী। তাহলে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলাকে আশাপূর্ণা দেবী। সম্প্রতিকালে যারা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন আক্কিথাম, আচ্ছুতাম নাম্বুথিরি এবং নীলমণি ফুকন এবং দামোদর মৌজু এবং গুলজার এবং রামভদ্রাচার্য। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক বা ন্যাচারাল রবার পাওয়া যায়? কেরালা, আসাম, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। তাহলে কেরালা রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক রবার পাওয়া যায়। কেরালা ভারতের বৃহত্তম রবার উৎপাদনকারী রাজ্য। কেরালা ভারতের বৃহত্তম রবার উৎপাদনকারী রাজ্য। কেরালা ভারতের মশলার বাগান হিসাবে পরিচিত। তাহলে কেরালাকে ভারতের মশলার বাগান হিসাবে খ্যাত। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করছিলেন? নন্দ বংশ, পাল বংশ, মৌর্য বংশ, গুপ্ত বংশ। তাহলে আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করেছিলেন? নন্দ বংশ। নন্দ বংশ। নন্দ বংশের শেষ রাজা ছিলেন ধননন্দ। তার সময় 307 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন। আলেকজান্ডার ভারতে ছিলেন 19 মাস। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে জালিয়ানবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন? জন সাইমন, লর্ড চেমস্ফোর্ড, জেনারেল ডায়ার, লর্ড মাউন্টব্যাটেন। তাহলে জালিয়ানবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন? জেনারেল ডায়ার। 1919 খ্রিস্টাব্দে 13ই এপ্রিলে জালিয়ানবাগ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি? থার্মোমিটার, হাইগ্রোমিটার, হাইড্রোমিটার, ব্যারোমিটার। তাহলে আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম হাইগ্রোমিটার। তাহলে এখানে কিছু যন্ত্রের নাম দেখা যাক আর যা পরিমাপ করা হয় সেটা দেখা যাক। গুরুত্বপূর্ণ পরিমাপ যন্ত্রের তালিকা। অ্যাল্টিমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, অ্যামিমিটার তড়িৎ প্রবাহ, অ্যাডিওমিটার শ্রাব্যতা, ব্যারোমিটার বায়ুচাপ, ক্রোনোমিটার সময়, হাইড্রোমিটার তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব, হাইগ্রোমিটার আর্দ্রতা। তাহলে হাইড্রোমিটার তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব আর হাইগ্রোমিটার
আর্দ্রতা। তাহলে হাইড্রোমিটার বললে তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব, আর হাইগ্রোমিটার বললে আর্দ্রতা। তাহলে হাইড্রোমিটার বললে তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব, আর হাইগ্রোমিটার বলতে আর্দ্রতা। তাহলে হাইড্রোমিটারে কি পরিমাপ করা হয়? তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব। আর হাইগ্রোমিটারে কি পরিমাপ করা হয়? আর্দ্রতা। ওডোমিটার দূরত্ব, ম্যানোমিটার চাপ। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয়? রেটিনা, লেন্স, আইরিস, কর্নিয়া। তাহলে কর্নিয়া নেওয়া হয়। চক্ষুদানের সময় চোখের কোন অংশটি যে দাতা তার থেকে নেওয়া হয়? কর্নিয়া। কর্নিয়া কর্নিয়া চোখের সম্মুখ প্রান্তের স্বচ্ছ অংশ। স্বচ্ছতার কারণে এর ভেতরে দিয়ে আলো চোখের ভেতরে প্রবেশ করে। তাহলে কর্নিয়া সম্মুখ প্রান্তের স্বচ্ছ অংশ, স্বচ্ছতার কারণে এর ভেতর দিয়ে আলো চোখের ভেতরে প্রবেশ করে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটি বলেছে পৃথিবীর সর্বাপেক্ষা পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র কি? লোহিত সাগর, কৃষ্ণ সাগর, আবুল সাগর, আর মৃত সাগর। তাহলে পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র, পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র হলো মৃত সাগর। ডেড সি এর লবণাক্তর শতকরা 30 ভাগ, এবং এটি সমুদ্রের জলের চাইতে 8.6 গুণ বেশি লবণাক্ত। তাহলে ডেড সি এর লবণাক্ত শতকরা হলো 30 ভাগ, এবং এ সমুদ্রের জলের চাইতে 8.6 গুণ বেশি লবণাক্ত। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে এইডস বা এইচআইভি কি ধরনের ভাইরাস? তাহলে এইডস বা এইচআইভি ভাইরাস কি ধরনের ভাইরাস? আরএনএ ভাইরাস, ডিএনএ এবং আরএনএ ভাইরাস, ডিএনএ অথবা আরএনএ ভাইরাস, আর ডিএনএ ভাইরাস। তাহলে এটি একটি আরএনএ ভাইরাস। এইডস বা এইচআইভি কি ধরনের ভাইরাস? আরএনএ ভাইরাস। ভাইরাস। এইচআইভি হলো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এইচআইভির ফুল ফর্ম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তাহলে এইডস এর ফুল ফর্ম কি? এইডস অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। তাহলে এইডস এর ফুল ফর্ম কি? অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কোন উদ্ভিদে শ্বাসমূল দেখতে পাওয়া যায়? দেবদারু, গরান, উইক্যালিপটাস, ফান। তাহলে গরানে দেখতে পাওয়া যায়। ম্যানগ্রোভ উদ্ভিদের সাধারণত শ্বাসমূল থাকে। ম্যানগ্রোভ উদ্ভিদের সাধারণত শ্বাসমূল থাকে। জিএসটির পুরো কথাটা কি? গুডস অ্যান্ড সেলস ট্যাক্স, গভর্নমেন্ট সাপ্লিমেন্টারি ট্যাক্স, গভর্নমেন্ট স্টেট ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তাহলে জিএসটির পুরো কথাটি হলো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। পণ্য ও পরিষেবা কর জিএসটি 101তম সংবিধান সংশোধনী দ্বারা 1 জুলাই 2017 সালে চালু করা হয়েছিল। জিএসটি হলো পরোক্ষ কর। জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান অর্থমন্ত্রী। তাহলে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান হলেন অর্থমন্ত্রী। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।